অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমকে ৫.৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ২৭ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তার অবৈধভাবে অর্জিত ২৯৭ কোটি ৩৯,১২,৭৯০ টাকার স্থাবর অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জি.কে. শামীমের মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে জি.কে. শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়। দুদক প্রসিকিউটর বলেন, এ রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কমিশনের সঙ্গে আলোচনা করে আপিল করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মামলা দায়ের করা হয়েছে, পরবর্তীতে সেই মামলার সত্যতা পাওয়ার সাথে সাথে সেটার সাথে ২৯৭ কোটি টাকার মধ্যে ২১৭ কোটি টাকাই তার মায়ের নামে এফডিআর করে রাখা হয়েছে, যেটি মানি লন্ডারিং আইনের আওতায় পড়ে যায়। বিজ্ঞ আদালত আজকে রায়ে ঘোষণা করেছেন ২২৭-এর ১ ধারার রায়ে তিনি ৫ বছর ৬ মাসের সাজা ঘোষণা করেছেন জি.কে. শামীমের বেলায়, এবং তাকে সহযোগিতা করার বিষয়ে তার মায়ের যে সম্পৃক্ততা ছিল সেখানে তিনি সংযোগ স্থাপন করার প্রমাণ না মিলায় তিনি তাকে খালাস প্রদান করেছেন, এবং সেই সাথে মানি লন্ডারিং বিধির যে সমস্ত ধারায় তার বিরুদ্ধে করা হয়েছিল সেগুলো তার কাছে মনে হয়েছে যে তিনি প্রমাণ সঠিকতা পাননি, সেই জন্য তিনি খালাস দিয়েছেন। অর্থাৎ মূলত এই জি.কে. শামীমকে ২৭-এর ১ ধারায় ৫ বছর ৬ মাসের সাজা ঘোষণা করা হয়েছে, এবং তার যে দখলকৃত ২৯৭ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। তার ১ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে, এবং সেটি অনাদায়ে ৩ মাস ৩ মাসের জন্য ৩ মাসের মধ্যে না দিতে পারলে ৬০ দিনের মধ্যে ১ বছরের কারাদণ্ড। এটা প্রসিকিউটর হিসেবে আমি তো ২৭-এর ১ ধারায় যেহেতু সাজা প্রমাণিত হয়েছে সেটাই সন্তুষ্ট, কিন্তু মানি লন্ডারিং আইনেও আমরা প্রমাণের যথেষ্ট আলামত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হননি, সেটি আমাদের কমিশন বিবেচনা করবে। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে তারা বিবেচনা করে চিন্তা করবে যে আপিল করা যাবে। জি.কে. শামীমের আইনজীবী বলেন, আমরা এ রায়ে সংক্ষুব্ধ। মামলায় কিছু ফাঁকফোকর রয়ে গেছে, উচ্চ আদালতে আপিল করলে ন্যায় বিচার পাবো বলে আশা করি। পূর্ণাঙ্গ জামিনটা আমরা পাইনি, কিন্তু একটা বিষয় এখানে সুস্পষ্ট যে একই সম্পদ সংক্রান্তে ইতিপূর্বে আপনার সিআরপিতে মামলা ফাইল করা হয়েছিল, যেটা 10 আদালতের নিষ্পত্তি ইতিপূর্বে। সেই মামলাতে যে সম্পত্তি ছিল আর আজকের যে দুটোটা মামলা একই সম্পত্তি জব তালিকা অলমোস্ট সেম, কোনো পার্থক্য নেই। ইভেন ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে আজকে দুদকের যে মামলা জাজমেন্ট হলো সেই মামলাতে সাক্ষী হিসেবে আনা হয়েছিল সিআইডি দায়ী, কিন্তু মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা উনি এই মামলার সাক্ষী দিয়েছেন। তাহলে দুটো মামলা যদি সেলফ হয়ে থাকে এবং একই সম্পত্তি সম্পর্ক হয়ে থাকে, সেই বিবেচনায় জজের মানদণ্ডের সেশনে কার্যকরী করেছেন আমরা জানতে পেরেছি। কিন্তু ২৭-এর ১ ধারায় যে শাস্তিটা দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আমরা আমার লার্নিং সিনিয়র বলেছিলাম উচ্চ আদালত যাবো। হ্যাঁ, আমরা উচ্চ আদালতে যাবো, কারণটা হচ্ছে এই যে সিআইডি কর্তৃক যে মামলাটা দায়ের করা হলো সেই মামলার মধ্যে জি.কে. শামীমের যত সম্পত্তি ছিল, আয়ের যে উৎস ছিল, সেই সম্পর্কে পূর্ণ একটা ব্যাখ্যা দিয়ে আসছে আসিদের মধ্যে, যে দুদক থেকে সেই ব্যাখ্যাটা পুরোপুরি অমিট করে দেওয়া হয়েছে। দুদকের তদন্তকারী কর্মকর্তা কোথাও বলেন নাই আলটিমেটলি তার সোর্স অফ ইনকামটা কী, বাট উনি কেবল বলে গেছেন উনি ব্যবসায়ী, এবং উনি বলে গেছেন জি.কে. বিল্ডার্সের মালিক। তাহলে জি.কে. বিল্ডার্সের মালিক যদি উনি হয়ে থাকেন, তাহলে ওনার কী পরিমাণ আর্নিং ছিল, উনি কী পরিমাণ সম্পদ উনি সোর্স গভর্নমেন্টের কাছ থেকে পেয়েছেন, যেহেতু গভর্নমেন্ট ই টেন্ডারের মাধ্যমে বিভিন্ন টেম্পারারি ড্রপ করেছেন এবং উনি টেন্ডারের কাজগুলো করেছেন, তাহলে কী পরিমাণ সম্পদ সেখান থেকে উনি অর্জন করেছেন, ওনার ব্যাংকের সম্পদটা যে আসছে সেটা বৈধতা অবৈধতা সেই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এই দুদক থেকে কোনো কিছু বলা হয়নি। আমরা মনে করি এই যে লুফলটা আছে, এই লুফলের বেনিফিটটা আমরা পাবো অ্যাজ বিকজ আরেকটা বিষয় এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে যেটা সিনিয়র কিছুক্ষণ আগে বলেছেন যে ৫,৫০০ কোটি টাকার যদি আমি গভর্নমেন্টের কাছ থেকে টেন্ডার পেয়ে থাকি, আমি সেখান থেকে 10% টাকা যদি প্রফিট করে থাকি ৫৫০ কোটি টাকা। অর্থাৎ আজকে আমার মামলায় হয়েছে এগুলো ২৯৭ কোটি টাকা সংক্রান্ত। এবং এই মামলার আরেকটা বিষয় হচ্ছে যে তদন্তকারী কর্মকর্তা কেবলমাত্র
আমি টোটাল মামলাটা করে দেখেছি। কেবলমাত্র উনি সেখানে আয়করের যে নথিটা ছিল রিটার্ন, সেই রিটার্ন থেকে সমস্ত সম্পদের তথ্য ধরে নিয়েছেন। উনি বাস্তবিক অর্থে সরজমিনে কোনো তদন্ত করে দেখেন নাই। ইভেন যে ওনার যে অফিসে যারা কর্মকর্তা কর্মচারী ছিল, যেসব অফিস থেকে উনি টেন্ডারগুলো পেয়েছেন, টেন্ডার যে ডকুমেন্টস এগুলো উনি জব্দ করেন নাই, না করে আয়কর নথির উপরে বেস করে উনি একটা চার্জশিট দাখিল করেছেন। এবং এই মামলা চলাকালীন অবস্থায় যে সম্পদ আয়কর নথির বাইরে ছিল সেই সমস্ত সম্পদ ইনপুট করে নতুন করে আবার আয়কর দেওয়া হয়েছে, গভর্নমেন্ট সেটা গ্রহণ করেও নিয়েছে। ইট মিনস গভর্নমেন্ট আমার সম্পত্তির বৈধতা এক অর্থে দিয়ে দিয়েছে। যেক্ষেত্রে গভর্নমেন্ট আমার সম্পত্তি বৈধ দিয়েছে, সেক্ষেত্রে এই সম্পত্তি জ্ঞাত আয় বহির্ভূত এবং আমার সম্পত্তির সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত না করে জ্ঞাত আয় বহির্ভূত দুদক থেকে দাবি করা, আমি মনে করি এই জায়গাটায় আমাদের বলার মতো অনেক জায়গা রয়ে গেছে, যেন আমরা উচ্চ আদালতে যাবো এবং সেখানে আমরা এই কথাগুলো বলবো। আশা করি সেখান থেকে আমরা আরও ভালো কিছু পাবো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।